আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা ঢাকা বোর্ড 2022 সালে আসা একটা সৃজনশীল নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। দেখো তো উদ্দীপকে কি বলা আছে, একটা প্রবাহ চিত্র দিছে, তাই না? প্রবাহ চিত্রটা শুরু হয়েছে কোনখান থেকে? এই যে মুখগহ্বর থেকে। এরপরে কোথায় গেল? গলবিল। এরপরে আছে অন্ননালী। এরপরে এস আর টি দুইটা প্রতীকী অর্থ ব্যবহার করছে, আর তারপরে আছে হচ্ছে বৃহদান্ত্র। তাহলে এই যে নামগুলা দেওয়া আছে, এগুলা দেখে আমরা কি বুঝতে পারতেছি? পরিপাকতন্ত্র বা খাদ্য যেই পথ দিয়ে যাচ্ছে ওই পথগুলা লিখছে, তাই না? সবার প্রথমে আমরা খাবার কোথায় নিচ্ছি? মুখগহ্বরের ভিতর নিচ্ছি, তাহলে মুখগহ্বর। এরপরে কোথায় যাচ্ছে? মুখগহ্বরের পরেই এই জায়গাটায়, এইখানে যে অংশটা, এটাকে বলবো গলবিল। এরপরে তোমার এরকম নালী যাচ্ছে না, যে নালীটা আমাদের পাকস্থলী পর্যন্ত চলে যাচ্ছে, তাহলে এই নালীটাকে আমরা বলবো হচ্ছে অন্ননালী, কারণ এখানে ভিতর দিয়ে অন্ন যাচ্ছে বা খাবার যাচ্ছে, অন্নমানিত খাবার। সেক্ষেত্রে সামনের দিকে তুমি হাত দিলেই অনুভব করতে পারবা এটা কিন্তু অন্ননালী না, এটা হচ্ছে শ্বাসনালী। এই শ্বাসনালীটার পেছনের দিকে থাকতেছে হচ্ছে আমাদের অন্ননালী। তাহলে শ্বাসনালী কই? এই দেখো সামনের দিকে, এটা হচ্ছে শ্বাসনালী, হাত দিলেই যেটা ধরতে পারা যায়। তাহলে অন্ননালীর পরে কি আসলো? পাকস্থলী। তাহলে এস চিহ্নিত যে জায়গাটা, এখানে কি হবে? পাকস্থলী হবে। পাকস্থলীর পরে আমাদের ক্ষুদ্রান্ত্র শুরু হয়। ক্ষুদ্রান্ত্র কিরকম? এই যে পাকস্থলীর এখান দিয়ে তুমি যে ভাঁজটা দেখতে পাচ্ছ, এই ভাঁজটাকে বলে হচ্ছে ডিউডেনাম। এরপরে এখানে আরেকটা ভাঁজ থাকে, এটাকে বলে জেজুনাম। ডিউডেনাম, জেজুনাম এরকম বড় দুইটা ভাঁজ। এরপরে কিছু নালিকা যেগুলো হচ্ছে অনেক বেশি পেঁচানো থাকে এরকম, এই জন্য এটাকে হচ্ছে আমাদের ক্ষুদ্রান্ত্র বলে। মানে অন্ত্র দুই ধরনের, একটা বৃহদান্ত্র আর একটা ক্ষুদ্রান্ত্র। তাহলে এই যে পেঁচানো অংশগুলো, এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো হচ্ছে ক্ষুদ্রান্ত্র। ক্ষুদ্রান্ত্রের পরে এখান থেকে তোমার এরকম ঢেউ ঢেউ যে অংশটা আমরা দেখতে পাই, এটাকে আমরা বলবো হচ্ছে বৃহদান্ত্র। তাহলে দেখো এই যে এস, পাকস্থলী, পাকস্থলীর পরে তাহলে কি শুরু হবে? ক্ষুদ্রান্ত্র শুরু হবে। তাহলে টি চিহ্নিত জায়গাটায় আমরা ক্ষুদ্রান্ত্র বলতে পারি। ক্ষুদ্রান্ত্রের পরে বৃহদান্ত্র, বৃহদান্ত্রের পরে হচ্ছে আমাদের রেকটাম বা মলাশয়, যেখানে মলগুলো জমা থাকে। তাহলে বৃহদান্ত্রের পরে রেকটাম, এরপরে আর কিছু নেই। এরপরে আমরা কি করি? উচ্ছিষ্টাংশগুলো দেহ থেকে বের করি। তাহলে দেখো একটা খাবার, আমরা জানি খাবার থেকে আমরা শক্তি পাই। এই যে শক্তি পাওয়ার জন্য এই খাবারটাকে ভাঙা লাগবে, কারণ আমরা কি জটিল খাদ্য উপাদান গ্রহণ করি। ওই জটিল খাদ্য কিন্তু আমাদের কোষ অ্যাবজর্ব করতে পারে না, যার জন্য সরল উপাদানে পরিণত হওয়া প্রয়োজন। এখন এই সরল উপাদানে পরিণত করার জন্যই হচ্ছে এই যে গতিপথগুলা, এই এক জায়গার পর এক জায়গায় এভাবে যাইতে যাইতে মেইনলি তোমার খাদ্য পরিপাক হয় হচ্ছে পাকস্থলী আর ক্ষুদ্রান্ত্রে। মুখগহ্বরে শর্করা পরিপাক হয়, অল্প একটু পরিপাক, শর্করার আংশিক পরিপাক আমরা এই মুখগহ্বরে দেখতে পাই। কিভাবে পরিপাক শুরু হয়? আমাদের যে লালা থাকে, লালাতে কিন্তু তোমার ট্রিপসিন, তারপরে হচ্ছে স্যালিভারি অ্যামাইলেজ, ট্রিপসিন না সরি টায়ালিন আর স্যালিভারি অ্যামাইলেজ, এই যে উপাদানগুলো থাকতেছে ওগুলা আমাদের শর্করাকে পরিপাক করতে সাহায্য করতেছে। এরপরে গলবিল অন্ডনালীতে কিছুই হয় না, পাকস্থলীতে যাওয়ার পর আমিষ জাতীয় খাদ্য পরিপাক হয়। আমিষের পরে এখন তুমি তো শুধু শর্করা আর আমিষ খাচ্ছ না, তুমি তো আরও খাদ্য উপাদান গ্রহণ করতেছো, স্নেহও তো গ্রহণ করতেছো, ওইগুলা সবগুলা হচ্ছে আমাদের ক্ষুদ্রান্ত্রে যায় পরিপাক হবে। তাহলে এখানে আমরা কি বুঝতে পারলাম? পরিপাকতন্ত্রটা বুঝাইতে চাইছে, উদ্দীপকটা হচ্ছে পরিপাকতন্ত্র বুঝাইতে চাইছে। এরপরে আসো ক নাম্বারে কি বলছে? দন্তমজ্জা কাকে বলে? দন্তমজ্জা, আমি যদি একটা দাঁত আঁকি, দাঁত উপর থেকে আমরা যতটুকু দেখতে পাই, ভিতরে কিন্তু মানে মাড়ির ভিতরে কিন্তু তোমার আরো অনেকটুকু অংশ আছে। তাহলে দেখো এই যে ধরো একটা দাঁত, এই দাঁতের উপরের যে এই অংশটুকু, এটাকে আমরা বলবো হচ্ছে মুকুট। মুকুট একদম মাড়ির উপরে থাকে, যেটা আমরা বাইরে থেকে দেখতে পাই। এবং এই জায়গায় ধরো মাড়ি, মাড়ির ভিতরে এতটুকু অংশ গেঁথে আছে, মাড়ির নিচের অংশটা এটাকে বলবো মূল। আর এই যে মাঝখানের এই অংশটুকু একদম মাড়িতেও না, একদম মুকুটের ভিতরেও না, এই অংশটুকুকে আমরা বলবো হচ্ছে গ্রীবা। তাহলে এই ধরো মুকুট, তারপরে গ্রীবা, এবং এরপরে আছে তোমার মূল বা শিকড়। এখন এই যে দাঁতটা, আমরা জানি দাঁত হচ্ছে মৃত কঙ্কাল বা বহিঃকঙ্কাল, যেটাকে আমরা বলতে পারি। এখন কঙ্কালকে তো আঘাত করলে ব্যথা পাওয়ার কথা না, সেক্ষেত্রে এই যে দেখো চুল, নখ, দাঁত, এগুলো কিন্তু আমাদের বহিঃকঙ্কালের অন্তর্ভুক্ত। কিন্তু অনেক সময় দেখা যায় নখ তুমি কাটো, ব্যথা পাবা না, কিন্তু যদি কিছুটা বেশি কেটে ফেলো, মানে স্নায়ুতন্ত্র পর্যন্ত যদি চলে যায়, সেক্ষেত্রে ব্যথা অনুভব হয়। তারপরে দেখো দাঁত তোমার ভেঙে গেলে, মানে অল্প একটু অংশ উপরের মুকুটের অংশ যদি ভেঙে যায়, বা ওখানে যদি পোকা অ্যাটাক করে, আমরা বলি না দাঁতে পোকা হয়, সেক্ষেত্রে তুমি প্রথমে ব্যথা অনুভব করবা না,
কিন্তু যখন স্নায়ুতন্ত্র পর্যন্ত পৌঁছে যাবে ওই আঘাতটা, তখন যে আমরা ব্যথা অনুভব করব। তাহলে অবশ্যই দাঁতের ভিতরে হচ্ছে তোমার এরকম মজ্জা থাকবে। এই অংশটাকেই, এই যে এইখানে ভিতরে এই অংশটাকে আমরা বলবো হচ্ছে দন্তমজ্জা। চিত্রতে তো বুঝলাম, কিন্তু সংজ্ঞা কিভাবে লিখবো? এই জায়গায় তো আমাদের সংজ্ঞা লেখা লাগবে পরীক্ষার খাতায়। তাহলে দন্তমজ্জা দেখো, ডেন্টিনের ভেতরে ফাঁপা নরম অংশকে দন্তমজ্জা বলে। এখন ডেন্টিন কোন জায়গাটা? ডেন্টিন যদি আমি দেখাই, একদম উপরে যে লেয়ারটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এনামেল। এনামেলের পরপরই একদম উপরে যে সাদা পাথরের মতো যে আবরণটা, এটা হচ্ছে এনামেল। এনামেলের ভিতরে থাকতেছে হচ্ছে ডেন্টিন। তাহলে এই বাইরের অংশটা ধরো এনামেল, আর এইখানের অংশটা হচ্ছে ডেন্টিন। ডেন্টিনের পরপরই হচ্ছে এই জায়গায় আমাদের দন্তমজ্জা শুরু হয়। তাহলে দন্তমজ্জা আমরা কোথায় বলতে পারি? ডেন্টিনের ভেতরে ফাঁপা নরম অংশকে দন্তমজ্জা বলে। যেহেতু এটা নরম অংশ, এই জায়গার ভিতরে তোমার স্নায়ু যাবে, তখন ওই মানে পোকা এখানে অ্যাটাক করার পরে এরকম ক্ষত করতে করতে যখন এই জায়গায় চলে আসে, তখন হচ্ছে আমরা ব্যথা অনুভব করি। এখন ক্ষত তো অনেক দূর পর্যন্ত চলে আসছি, এজন্য হচ্ছে একবার মানে পোকা হয়ে গেলে আর মানে আগে আগে পদক্ষেপ নেওয়া উচিত। যখন হচ্ছে তোমার কিছুটা কালো দাগ হচ্ছে, তখন থেকেই হচ্ছে আমাদের পদক্ষেপ নেওয়া উচিত। কিন্তু যদি এই ডেন্টিন পর্যন্ত চলে আসে, মানে যদি ব্যথা শুরু হয়ে যায়, তার মানে কি নার্ভ পর্যন্ত তোমার ক্ষতটা পৌঁছায় গেছে, তখন তো বাচ্চু আর কিছু করার থাকে না। তাহলে দন্তমজ্জা কোন জায়গাটা? যেটার মাধ্যমে ডেন্টিন অংশে পুষ্টি আর অক্সিজেন সরবরাহ হয়। পুষ্টি আর অক্সিজেন তখনই সরবরাহ হইতে পারবে যখন ওখানে ভিতর দিয়ে রক্ত চলাচল করবে। তাহলে এইখানটার ভিতরে স্নায়ু থাকতেছে, রক্তচালক থাকতেছে, যার মাধ্যমে রক্ত চলাচল করতে পারতেছে। তাহলে দন্তমজ্জা বুঝলাম। এরপরে আসো খ নাম্বারে কি বলছে? সমপরিমাণ পায়েসে ভাতের চেয়ে খাদ্যমান বেশি কেন? সমপরিমাণ পায়েস বলতে তুমি ধরো চাল দিয়ে ভাত রান্না করছো, এখন ওই ভাত না রান্না করে আমরা ওই একই পরিমাণ চাল দিয়ে পায়েস যদি রান্না করি, সেক্ষেত্রে কি হবে? পুষ্টিমান কিন্তু বেশি হবে। কি জন্য? কারণ পায়েস হচ্ছে একটা মিশ্র খাদ্য, ওখানে আমরা বিভিন্ন ধরনের খাদ্য উপাদান মিক্স করি না, চাল দেই, তারপরে হচ্ছে তোমার দুধ মেশাই, তারপরে ওইটার সাথে আমরা চিনি, এরকম অনেকগুলা খাদ্য এলিমেন্ট একসাথে মিক্স করতেছি। এজন্য পায়েসকে আমরা কি বলবো? মিশ্র আমিষ বলবো। যদি কোনো খাদ্যে একের অধিক উপাদান, খাদ্যমান বা খাদ্য উপাদান যদি একসাথে মিক্স থাকে, ওটাকে আমরা মিশ্র খাদ্য বলতেছি। তাহলে যে খাদ্যে একটি মাত্র খাদ্য উপাদান থাকে তাকে আমরা বলি বিশুদ্ধ খাদ্য। ভাত একটি বিশুদ্ধ খাদ্য। তুমি যদি চাল দিয়ে ভাত রান্না করো, ওই পাতিলের ভিতর সবগুলা মানে খাদ্য কি? শর্করা। তাহলে ওইটা হচ্ছে একটা বিশুদ্ধ খাদ্য, শুধু শর্করা উপাদানটাই আছে, এতে শর্করা ছাড়া কোনো উপাদান থাকে না। কিন্তু 2 বা ততোধিক উদ্ভিজ্জ আমিষ রান্না করলে মিশ্র আমিষ তৈরি করা যায়। তাহলে এক্ষেত্রে পায়েসের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? দেখো তো, চালের সাথে দুধের সংমিশ্রণ। এখন দুধে কিন্তু আমরা জানি কিছুটা পরিমাণ আমিষ থাকে, কিছুটা ফ্যাটও থাকে, ওই যে দুগ্ধজাত যে দ্রব্যগুলা, মানে অনেকগুলো উপাদান একসাথে মিক্স আছে। তাহলে আমি বলতেই পারি যে পায়েসে তোমার খাদ্যমান বেশি। এই কথাটাই এখানে জিজ্ঞেস করছে যে সমপরিমাণ চাল দিয়ে যদি তুমি ভাত রান্না না করে পায়েস রান্না করো, সেক্ষেত্রে কিন্তু আমরা বেশি খাদ্যমান বা বেশি খাদ্য পুষ্টিটা পাচ্ছি, কারণ অনেকগুলো খাদ্য উপাদান একসাথে আছে। এরপরে দেখো গ নাম্বারটা কি বলছে? চিত্র এক্স, তার মানে হচ্ছে এই যে পুরা বক্সটা, পুরা যে ফ্লো চার্টটা, এই চিত্র এক্স এর চিহ্নিত চিত্র অঙ্কন করতে বলছে। এরকম না যে তুমি এই খালি ঘরগুলো পূরণ করে ফ্লো চার্টটা মানে দেখাই দিবা, এটা না, চিত্র অঙ্কন করতে বলছে। তার মানে এটা যে একটা পরিপাকতন্ত্রের চিত্র, এটা তো আমরা বুঝতে পারছিলাম, কারণ ওই যে নামগুলো শুনে, মুখগহ্বর, গলবিল, অন্ননালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র, এগুলো হচ্ছে আমাদের পরিপাকতন্ত্রের অংশ। তাহলে এই পরিপাকতন্ত্রের চিত্র আঁকা লাগবে। তাহলে এক্স বলতে আমাদের পরিপাকতন্ত্র বুঝাইছিল, পরিপাকতন্ত্র। এখন আমাদের কি করা লাগবে? পরিপাকতন্ত্রের চিহ্নিত চিত্র আঁকা লাগবে। চলো আমরা যদি পরিপাকতন্ত্রের চিহ্নিত চিত্র আঁকি, সবার প্রথমে কি করা লাগবে? মুখগহ্বর দিয়ে শুরু করা লাগবে। যদি তুমি চাও একটা ফেসের স্ট্রাকচার বানায় নিতে পারো, কিন্তু এটা হচ্ছে এত ম্যান্ডেটরি না। তুমি যদি এরকম করেও শুরু করে দাও তাহলে হবে। কি গেল দেখো তো, মুখগহ্বর, গহ্বরের পর এখানে কি গেল? গলবিল, তারপরে অন্ননালী, অন্ননালীর পরে আরেকটু নিচে এখান থেকে শুরু হবে হচ্ছে আমাদের পাকস্থলী। এই যে পাকস্থলী, এইখানে যে ঢেউটা, এই যে ঢেউটা দিলাম, এই ঢেউটাকে বলবো হচ্ছে ডিউডেনাম। তারপরে আরেকটা ঢেউ, এটাকে বলবো জেজুনাম। এবং এরপরে হচ্ছে তোমার অনেক বেশি পেঁচানো অংশ শুরু হয়। এই যে দেখো, অনেক বেশি পেঁচানো, এগুলোকে বলবো হচ্ছে ইলিয়াম।
তাহলে ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। এরপরে দেখো পাকস্থলীর উপরে আমাদের যকৃৎ, কলিজা বা লিভার, যেই নামেই ডাকো ওইটা অবস্থান করতেছে। তাহলে যকৃৎ অবস্থান করতেছে। এরপরে এখান থেকে একটা নালী, এটা হচ্ছে আমাদের পিত্তথলি। দেখো পিত্তথলির ভিতর পিত্ত রস জমা থাকে। এরপরে এখান দিয়ে হচ্ছে তোমার পিত্তরসটা ডিউডেনামে চলে আসে। এরপরে আরেকটা অংশ আছে যেটা হচ্ছে তোমার এই পাকস্থলীর এখানে যে ভাঁজটা দেখতে পাচ্ছ, এই ভাঁজে অবস্থান করতেছে। আমি যদি একটু জুম করে দেখাই, দেখো পাকস্থলীর এখানে যে ভাঁজটা, এই ভাঁজটাতে অবস্থান করতেছে একটা অর্গান, সেটা হচ্ছে এরকম পাতার মতো দেখতে। এটাকে আমরা বলবো হচ্ছে অগ্নাশয়। তাহলে অগ্নাশয়ের পরে এখন এইখানে কি ছিল, আমাদের ক্ষুদ্রান্ত্র শেষ হয়েছিল, অনেক বেশি পেঁচানো অংশ। এই ক্ষুদ্রান্ত্রটা শেষ হওয়ার পরে আমরা কি করব, এখানে ঢেউ তোলা একটা অংশ দিব। এটাকে আমরা বলবো হচ্ছে বৃহদান্ত্র। বৃহদান্ত্রে কোনো খাদ্যের পরিপাক হয় না, এখানে শুধু কি হয়, তোমার খাদ্য থেকে পানি শোষিত হয়। এই অংশটা এরকম ঊর্ধ্বগামী থাকে, অনুপ্রস্থ থাকে, তারপর নিম্নগামী থাকে। এরপরে এনে আমরা কি করব, এখান দিয়ে হচ্ছে তোমার মলাশয়কে দিব, যেখানে মলগুলা জমা থাকবে। এবং এই জায়গাটা দেখো, যেখানে ক্ষুদ্রান্ত্র শেষ আর বৃহদান্ত্র যেখানে শুরু, এই জায়গাটায় একটা আঙুলের মতো অঙ্গাণু থাকে, এটাকে আমরা বলবো হচ্ছে অ্যাপেন্ডিক্স। তাহলে দেখো পুরো পরিপাকতন্ত্রটা আমাদের কিন্তু আঁকা শেষ। এখন আমাদের কি করা লাগবে, এটা চিহ্নিত করা লাগবে। চিহ্নিত করার জন্য সবার প্রথমে আমরা কি করব, সবগুলো চিহ্নিতকরণ কিন্তু হাতের ডান পাশে করা লাগবে। তাহলে আসো এইদিকে আমরা চিহ্নিত যদি করি, সবার প্রথমে এটা কি, মুখগহ্বর, তাই না, মুখগহ্বর। এরপরে এইখানের অংশটাকে বলবো হচ্ছে গলবিল, মুখগহ্বর, গলবিল। এরপরে যে নালীটা, এটাকে আমরা বলবো হচ্ছে অন্ননালী, অন্ননালী। এরপরে এটা দেখো আমাদের যকৃৎ, যকৃৎ যেটা কিন্তু পরিপাকে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে আসছে কি, পাকস্থলী, পাকস্থলী। এটা হচ্ছে পিত্তথলি। তারপরে দেখো এই পাতার মতো অংশটা কি, এটা হচ্ছে আমাদের অগ্নাশয়, অগ্নাশয়। এরপরে দেখো এই যে ভাঁজটা, এই ভাঁজটাকে আমরা কি বলবো, এই যে এখানের যে ভাঁজটা, এটাকে আমরা বলবো হচ্ছে ডিউডেনাম, ডিউডেনাম। তারপরে যে ভাঁজটা, এই যে এই ভাঁজ শেষ হওয়ার পর এখানে যে ভাঁজটা, এটাকে আমরা বলবো হচ্ছে জেজুনাম। ডিউডেনামের পরে এটা আসলো জেজুনাম। আর এরপরে যে পেঁচানো অংশগুলো অনেক বেশি পেঁচানো, এই জায়গাটাকে আমরা বলবো হচ্ছে ইলিয়াম, ইলিয়াম। ডিউডেনাম, জেজুনাম আর ইলিয়াম, এই তিনটাই হচ্ছে ক্ষুদ্রান্ত্রের অংশ। কিভাবে মনে রাখতে পারবা, ডি জে ইলিয়াস মনে রাখতে পারো। ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম, ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম, ওরা তিনজনই হচ্ছে ক্ষুদ্রান্ত্রের অংশ। তাহলে এই তিনটাকে একসাথে আমি ক্ষুদ্রান্ত্র বলতে পারি। এটা গেল ক্ষুদ্রান্ত্র। এরপরে আমাদের এইখানের অঙ্গাণুটাকে আমি কি বলছি, আঙ্গুলের মতো এই যে অংশটা, এটাকে আমি বলছি অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিক্স। এরপরে আসো দেখো উপরের দিকে যে বৃহদান্ত্রটা গেছে, এরকম কোলনের মতো ঢেউ ঢেউ হয়ে উপরের দিকে গেছে, এটাকে আমরা বলবো হচ্ছে ঊর্ধ্বগামী কোলন। তাহলে এই জায়গাটা কি, ঊর্ধ্বগামী কোলন, ঊর্ধ্বগামী কোলন। এই জায়গাটা দেখো অনুপ্রস্থ বরাবর গেছে, এটাকে আমি বলবো হচ্ছে অনুপ্রস্থ কোলন। অনুপ্রস্থ কোলন। এরপরে যেটা নিম্নগামী, দেখো এটা হচ্ছে নিচের দিকে নামতেছে, এই কোলনটাকে আমরা বলবো হচ্ছে নিম্নগামী কোলন, নিম্নগামী কোলন। এরপরে আর কিছু না, এটা হচ্ছে রেকটাম বা মলাশয়, রেকটাম। তাহলে দেখো পুরা পরিপাকতন্ত্রটা আমরা এখানে চিহ্নিতকরণ করে ফেললাম। এখন চিহ্নিত চিত্র যখন আঁকতে বলে, সেক্ষেত্রে এই যে চিহ্নিত তো করলাম, কিন্তু এই জায়গাটায় আমাকে 0 দিবে। কি জন্য বলো তো, কারণ আমি চিত্রের নাম লিখি নাই। চিত্রের নাম যদি না দাও, সেক্ষেত্রে কিন্তু যে কোনো চিত্রে 0 দিয়ে দিবে। এটা আমরা কি আঁকলাম, পরিপাকতন্ত্র আঁকলাম, পরিপাকতন্ত্র।
চিত্রটা কিন্তু সহজ, এরকম করে সব কিছু আমরা আঁকার পরে চিহ্নিতকরণ করে দিব। তাহলে এই জায়গায় আমরা গ নাম্বার প্রশ্নটা বুঝতে পারলাম। এরপরে আসো কি বলছে, যে উদ্দীপকে এস ও টি অংশে খাদ্য পরিপাকে এনজাইমের ভূমিকা মূল্যায়ন করো। এস আর টি কি ছিল? পাকস্থলী আর ক্ষুদ্রান্ত্র ছিল। পাকস্থলী আর ক্ষুদ্রান্ত্রে খাদ্য পরিপাক হওয়ার জন্য, যে কোনো জায়গায় খাদ্য পরিপাক হওয়ার জন্য কিছু রাসায়নিক পদার্থ ব্যবহৃত হয়। রাসায়নিক পদার্থগুলো খাদ্যগুলোকে ভাঙতে সাহায্য করে। এখন আমি যখন রাসায়নিক পদার্থ দ্বারা খাদ্য ভাঙবো, ওই রাসায়নিক পদার্থটাকে আমরা বলবো হচ্ছে এনজাইম। ওই এনজাইম আবার বিভিন্ন ধরনের আছে, ট্রিপসিন, লাইপেজ, পেপসিন, অ্যামাইলেজ, এরকম অনেক ধরনের এনজাইম আছে। কোনটা কি ভাঙতে সাহায্য করে এইটা আমাদের মনে রাখা লাগবে। এখন এস আর টি অংশ, চলো পাকস্থলীতে একবার পরিপাক দেখব, ক্ষুদ্রান্ত্রে একবার পরিপাক দেখব। পাকস্থলীর ক্ষেত্রে শুধু আমিষ পরিপাক হবে, শুধুমাত্র আমিষ পরিপাক। আর এইখানে টিতে কি হবে? সকল খাদ্য উপাদানই পরিপাক হবে। আমিষ, শর্করা, স্নেহ, যত ধরনের খাদ্য উপাদান তুমি গ্রহণ করো সব কিছু পরিপাক হয়ে যাবে। তাহলে এনজাইমের ভূমিকা, চলো আমরা এনজাইমের ভূমিকাটা দেখি। এই জায়গাটায় আসো। সবার প্রথমে কি বলছে এখানে? আমাদের পাকস্থলীতে খাদ্য পরিপাক, শুধুমাত্র আমিষ জাতীয় খাদ্য পরিপাক হবে। পাকস্থলীতে শুধুমাত্র আমিষ জাতীয় খাদ্য পরিপাক হবে। আমি ছোটবেলা মনে করতাম পাকস্থলীতেই সকল খাদ্য পরিপাক হয়, আসলে কিন্তু না, শুধুমাত্র আমিষ জাতীয় খাদ্য পরিপাক হবে। তাহলে বাকি খাদ্য উপাদানগুলো কোথায় পরিপাক হবে? ক্ষুদ্রান্ত্রে। তাহলে এই যে আমিষ পরিপাক কি হবে? সবার প্রথমে তোমার পেপসিনোজেনটা নিষ্ক্রিয় অবস্থায় থাকবে, এটা এখন কাজ করতেছে না, কারণ কোনো খাবার নাই, ও কাজ করে মানে কার উপরে কাজ করবে? সেক্ষেত্রে খাবার যখন আমরা গ্রহণ করতেছি, ওটা যখন পাকস্থলীতে যাচ্ছে, পাকস্থলীর গাত্র থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়। এটা তো আমরা সবাই জানি যে পাকস্থলীর এই যে প্রাচীর থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়। এটা কিন্তু একটা শক্তিশালী অ্যাসিড। এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা ও কি করে? নিষ্ক্রিয় পেপসিনোজেনকে সক্রিয় করে দেয়। দেখো ও কি করতেছে, হাইড্রোক্লোরিক অ্যাসিডটা নিষ্ক্রিয় পেপসিনকে সক্রিয় পেপসিন করে দিচ্ছে, সক্রিয় করে দিচ্ছে। ও এখন অ্যাক্টিভ হয়ে গেছে, এখন ও কাজ করা শুরু করবে যে আচ্ছা আমিষ জাতীয় খাবার আসছে, তাহলে আমি আমার কাজ শুরু করে দিই। তাহলে আমিষ জাতীয় খাবারকে ওই পেপসিন, মানে ওখানে সক্রিয় হয়েছে যে পেপসিনটা, এই সক্রিয় হওয়া পেপসিন পলিপেপটাইডে পরিণত করবে। এখন বলো তো, আমিষকে ভাঙলে আমরা কি পলিপেপটাইড পাই? মানে ভাঙলে বলতে হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র এলিমেন্টে যদি ভাঙতে যাই, মানে আমিষের একক কি? ওইটা তো পলিপেপটাইড না, ওইটার একক হচ্ছে আমাদের অ্যামিনো অ্যাসিড। তাহলে আমি আমিষকে ভেঙে মাত্র কি পাইলাম? পাকস্থলীর ভিতরে পলিপেপটাইড পাইলাম, কিন্তু এটা তো আমার ক্ষুদ্রতম একক না, তার মানে আমার ওকে আরও ভাঙা লাগবে। চলো আবার ভাঙবো। পাকস্থলীর পরে ওই চিত্রতে আমরা দেখছিলাম পাকস্থলীর পরে কি আসছিল? ক্ষুদ্রান্ত্র আসছিল। এখন ক্ষুদ্রান্ত্রে খাদ্য পরিপাক হবে। পাকস্থলীতে দেখো শুধু আমিষের কথা লিখছি, শুধু আমিষ। প্রথমে এটা নিষ্ক্রিয় ছিল, সক্রিয় হয়েছে, এরপরে আমিষ পরিপাক হয়েছে, আর কোনো খাদ্য উপাদান এখানে তোমার পরিপাক হবে না। এবার ক্ষুদ্রান্তে যখন আসছি, এখানে শর্করা, আমিষ, স্নেহ সবাই পরিপাক হবে। সেক্ষেত্রে যেই আমিষটা যা পলিপেপটাইডে পরিণত হয়েছিল, ওই পলিপেপটাইডটাকে এখন আমরা আবার ভাঙবো। এই যে দেখো পলিপেপটাইড, এইটা এখন ক্ষুদ্রান্ত্রের ভিতর থাকা যে ট্রিপসিন এনজাইম আছে, ওই ট্রিপসিনের সাহায্যে অ্যামিনো অ্যাসিড আর সরল পেপটাইডে পরিণত হইল। অ্যামিনো অ্যাসিড হচ্ছে তোমার আমিষ জাতীয় খাদ্যের ক্ষুদ্রতম একক, ওকে আর ভাঙা যায় না। তাহলে আমরা সরল উপাদান পেয়ে গেলাম, এটা আমাদের কোষ এখন অ্যাবজর্ব করতে পারবে। এরপরে শ্বেতসার। শ্বেতসার মানে হচ্ছে শর্করা। শর্করাটা এই যে ক্ষুদ্রান্ত্রের মধ্যে তোমার অ্যামাইলেজের উপস্থিতিতে গ্লুকোজে পরিণত হবে। আমরা জানি শর্করাকে ভাঙলে ক্ষুদ্রতম একক হচ্ছে আমাদের গ্লুকোজ। গ্লুকোজ হচ্ছে সরল উপাদান, এটাকে আর ভাঙা যাবে না, আমাদের কোষ এখন এটা অ্যাবজর্ব করতে পারবে। এরপরে দেখো স্নেহ পদার্থ মানে চর্বি জাতীয় খাবার, ওইটা ক্ষুদ্রান্তে থাকা লাইপেজের উপস্থিতিতে গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিডে পরিণত হইল। এই যে গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিড, এটা হচ্ছে সরল উপাদান, মানে ফ্যাটকে ভাঙলে এটা আমরা পাই, এরপরে আর ভাঙা যায় না, এখন আমাদের কোষ এটা অ্যাবজর্ব করতে পারবে। এখন এই যে সবগুলা খাবারকে আমি সরল উপাদানে নিয়ে গেলাম, আমার কোষ এখন এগুলো অ্যাবজর্ব করে বসে থাকবে। অক্সিজেন যখন যাবে, ওই যে তুমি ইনহেল করবা না, অক্সিজেন ইনহেল করবা, ওই অক্সিজেন গিয়ে তোমার এই সরল উপাদানগুলোকে ভেঙে শক্তিতে পরিণত করে দিবে। তাহলে আমাকে খাদ্যগুলা সরল উপাদানে পরিণত করতে সাহায্য করলো কে? এই যে অ্যামাইলেজ, ট্রিপসিন, লাইপেজ, এই যে পেপসিন, ওরা না, ওরা হচ্ছে এনজাইম। তাহলে এই এনজাইমগুলো না থাকলে আমি কখনো কি খাদ্য সরল উপাদানে ভাঙতে পারতাম বা খাদ্য পরিপাক কি সম্ভব হইতো না? কিন্তু এখন এই যে আমাদের ট্রিপসিন, লাইপেজ, এগুলো আসতেছে কোথা থেকে? এগুলো আসতেছে হচ্ছে আমাদের অগ্নাশয় থেকে। অগ্নাশয়, অগ্নাশয় কোন জায়গাটা? একটু আগে আমরা চিত্রে দেখছিলাম এরকম পাতার মতো একটা অংশ, এটা ছিল অগ্নাশয়। এই অগ্নাশয়টা আমাদেরকে এই এনজাইমগুলো সাপ্লাই দিচ্ছে। তাহলে
খাদ্য পরিপাকটা হচ্ছে ক্ষুদ্রান্ত্রে, কিন্তু এই এনজাইমগুলো কিন্তু ক্ষুদ্রান্ত্রের প্রাচীর থেকে আসতেছে না, আসতেছে অগ্নাশয় থেকে। তাহলে দেখো আমরা পরিপাকের প্রসেসটা বুঝতে পারলাম। এই বিক্রিয়াগুলো কিন্তু মনে রাখা লাগবে, কোন এনজাইম কোন খাদ্যের উপর ক্রিয়া করে, অথবা এই যে আমিষ ভেঙে কিসে পরিণত হয়, এই কথাবার্তাগুলো মাঝে মাঝে এমসিকিউতেও জিজ্ঞেস করতে পারে। আর সৃজনশীল প্রশ্নের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, মানে এরকম যে ইয়াগুলা এটা হচ্ছে অনেক বেশি আসে, তাহলে এটা অবশ্যই স্টার দিয়ে রাখো। এরপরে আসো কি বলছে আমাদের শেষ, তাহলে এস আর টি অংশে, তার মানে ক্ষুদ্রান্ত্র আর পাকস্থলীতে আমাদের খাদ্য পরিপাকে এনজাইমের ভূমিকা, ওই যে এনজাইমের নামগুলো আমরা লিখলাম, ওই এনজাইমগুলা ঠিক করে হচ্ছে প্রভাবক হিসেবে লিখে, বিক্রিয়াগুলো লিখে আমি যে কথাবার্তাগুলো বললাম যে কোথায় কি পরিপাক হচ্ছে, শুধুমাত্র আমিষের পরিপাক কোথায় হয়। আর আরেকটা কথা মনে রাখতে পারো, স্নেহ জাতীয় খাবার যে ওখানে আমরা ভাঙলাম, স্নেহটাকে ভাঙার জন্য কিন্তু আবার পিত্তরসও কাজ করে। চিত্রতে আমরা পিত্তথলি আঁকছি না, পিত্তরস নিঃসৃত হয় হচ্ছে তোমার যকৃৎ থেকে। যকৃৎ কি করে? পিত্তরস তৈরি করে, পিত্তরস তৈরি করে। কিন্তু এই পিত্তরস জমা থাকে হচ্ছে তোমার পিত্তথলিতে, জমা থাকে পিত্তথলিতে, পিত্তথলিতে। এই ভুল ধারণাটা কিন্তু রাখা যাবে না যে পিত্তথলিতে পিত্তরস উৎপন্ন হয়, এটা কিন্তু ভুল কথা। পিত্তরস উৎপন্ন হয় হচ্ছে যকৃতে, কিন্তু জমা থাকে পিত্তথলিতে। আর এই পিত্তরসটা কি করতেছে? আমাদের স্নেহ পরিপাকে কিন্তু কিছুটা সাহায্য করতেছে। তাহলে পিত্তরস কি করবে? স্নেহ পদার্থ পরিপাকে সাহায্য করবে। আর এছাড়াও তো ওখানে এনজাইম তো আমরা দেখলামই। তাহলে পিত্তরস তো একটা এনজাইম না, ওটা হচ্ছে ক্ষারীয় পরিবেশ তৈরি করে তোমার পরিপাককে সাহায্য করে আর স্নেহ ভাঙতে সাহায্য করে। স্নেহগুলোকে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করে, মানে কিছু ক্ষুদ্র উপাদানে ভেঙে দেয় আর কি। তাহলে আমাদেরকে যেহেতু এনজাইম বলছে, এজন্য হচ্ছে আমরা ওই কথাগুলো বিক্রিয়া ভিতর দেই নাই। কিন্তু মানে বর্ণনা যখন লিখবা শুধু বিক্রিয়া দিলে তো হবে না, কিছু কথাবার্তাও তো লেখা লাগবে। কারণ তুমি তো জানো না তোমার বোর্ডের খাতা কিরকম টিচারের কাছে যাচ্ছে, উনি কি শুধু বিক্রিয়া দেখলেই স্যাটিসফাই হয়ে যাবে, নাকি ওনার মানে আরও কথাবার্তা লাগবে। এক্ষেত্রে যে আমরা বিভিন্ন মানে নানান জনের নানান মত দেখতে পাই যে বর্ণনা বা চিত্র যখন চাই, যে আমাদের এই প্রশ্নটা কি বলছিল, চিত্র চাইছিল, কি চিত্রটা দেওয়ার পরেও বড় কিন্তু চিত্রটা অনেক কিছু মানে লেখা লাগতেছে, অনেক কিছু আঁকা লাগতেছে, এরপরেও কিছু টিচার দেখবা স্যাটিসফাই হচ্ছে না, ওনারা বলতেছে যে চিত্র আঁকার পরেও কিছু বর্ণনা লেখা লাগবে। সেক্ষেত্রে রিস্ক নেওয়ার দরকার নেই, চিত্রের পরে হচ্ছে আমরা মুখে যে কথাবার্তাগুলো বলে বলে গেলাম ওই কথাবার্তাগুলো হচ্ছে একটা প্যারায় লিখে দিবা। আবার এখানেও যেমন বিক্রিয়াগুলো লিখলাম, বিক্রিয়া লেখার পরেও হচ্ছে কথাবার্তাগুলো প্যারা আকারে লিখে দিবা। কথাবার্তাগুলো কি? এখন তুমি বলতে পারো ম্যাডাম পিডিএফ দেখান, কথাবার্তাগুলো তো আমরা কিভাবে লিখবো? মুখে যে কথাবার্তাগুলো আমি বললাম মাথায় ঢুকছে না, ওই মাথায় যতটুকু আছে অতটুকু লিখলেই হবে। তাহলে আশা করি বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।